নতুন বছর আসতে না আসতেই আবার লকডাউনের আতঙ্ক। 2020-র মতো কি আবার আসতে চলেছে ভাইরাসের সংক্রমণ, মৃত্যু মিছিল? চারদিকে এই নিয়ে চলছে জোর চর্চা। চীনে আবার নাকি করোনার মতো নতুন এক ভাইরাস দেখা দিয়েছে। ইতিমধ্যেই চীনের হাসপাতালগুলোতে উপচে পড়ছে ভিড়, শুরু হয়েছে মৃত্যু মিছিল। এরই মধ্যে বেঙ্গালুরুতে আক্রান্ত 2 শিশু। এই ভাইরাসের থাওয়া এবার বাংলাতেও। কলকাতায় আক্রান্ত 5.5 মাসের একটি শিশু। 2020-তে সারা বিশ্বব্যাপী মৃত্যু মিছিলের পর 2025-এ শুরু হয়েছে এপিডেমিক আউটব্রেক। এর কেন্দ্রে আবার সেই চীন। তাহলে কি আবার লকডাউন, আবার মৃত্যু মিছিল, আবার বন্দিদশা? কি বলছেন ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর অমিতাভ নন্দী? 2001 সাল থেকে এখন 25 সাল হয়ে গেল। 25 বছর ধরে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে এটা আউটব্রেক, এপিডেমিক করছে, মহামারী হচ্ছে, অথচ তার ওষুধ নেই, আমাদের তাগিদ নেই কেন? কি এই এইচএমপিভি? এইচএমপিভির উপসর্গগুলোই বা কী কী? নতুন এই ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ ঠিক কতটা জানব আজকের এই ভিডিওতে। সবার জন্য স্বাস্থ্য পৌঁছে দিচ্ছে ডক্টর। নমস্কার, আমি ডাক্তার অমিতাভ নন্দী, মাইক্রোবিয়াল ডিজিজ স্পেশালিস্ট, প্রাক্তন বিভাগীয় প্রধান স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। আপাতত কলকাতা শহরে বিভিন্ন হাসপাতালের সঙ্গে যুক্ত হয়ে ক্লিনিক্যাল প্র্যাকটিস করি। আজকের বিষয় হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস, যেটা নিয়ে সারা দেশ জুড়ে, পৃথিবী জুড়ে আছে কি না জানি না, তবে আমাদের দেশ জুড়ে ভীষণভাবে চর্চা হচ্ছে। কোথাও কোথাও সেই চর্চা বেশ একটা মারাত্মক জায়গায় চলে গেছে। এখান থেকে আমার মনে হয় যে আমাদের মানুষের জন্য এবং দেশের একজন সচেতন নাগরিক হওয়ার সুবাদে মানুষজনের জন্য কিছু এই অসুখ সম্পর্কে সঠিক পরামর্শ দেওয়া, আমি যতটা পারবো সেটা আপনাদেরকে বোঝাতে চাইব। একটা কথাই শুরুতে বলবো, এই অসুখে আক্রান্ত হলেও আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। সরাসরি এই অসুখে মৃত্যুর হার প্রায় নেই বললেই চলে, সুতরাং সেদিক থেকে কোনো ভয় নেই। 2 নম্বর, এই যে অসুখটি নিয়ে আমরা এখন চর্চা করছি, হিউম্যান মেটানিউমো ভাইরাস, এই নতুন ভাইরাস নয়। একটা কথা চর্চা চলেছে সমাজের মধ্যে বা বিভিন্ন মিডিয়ার মধ্যে, যে এই অসুখটি নতুন এসেছে। কেউ কেউ বলছে চীনে নতুন ভাইরাস হয়েছে, ভারতবর্ষে প্রথম মেটানিউমো ভাইরাস অমুক বয়সের বাচ্চার মধ্যে পাওয়া গেছে, বেঙ্গালুরুতে প্রথম পাওয়া গেছে, ইত্যাদি ইত্যাদি। এগুলোতে কান দেবেন না, এগুলো কোনোটাই সত্য নয়। কি এই এইচএমপিভি? এটি একটি অসুখ সৃষ্টিকারী, আমি বলবো অসুখ সৃষ্টিকারী মানুষের মধ্যে আরএনএ ভাইরাস। এই ভাইরাসটি ছড়ায় আমাদের যাকে বলে ড্রপলেট, অর্থাৎ নাক মুখ নিঃসৃত হাঁচি কাশির মাধ্যমে যে ড্রপলেটস, যে লালা স্প্রে হয় বেরোয়, সেগুলোর মাধ্যমে, কিংবা কাছাকাছি থাকার টাচের মাধ্যমে, ছোঁয়াছুঁয়ির মাধ্যমে, কিংবা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস আমি ব্যবহার করাতে, এ ধরনের মাধ্যম দিয়ে এই ভাইরাসটি ছড়ায়। ভাইরাস হওয়ার সুবাদে বুঝতেই পাচ্ছেন, এটা যখন আমাদের শরীরের বাইরে থাকছে তখন সে ইনঅ্যাক্টিভ থাকে, আমাদের শরীরে ঢুকলে তার অ্যাক্টিভিটি শুরু হয়, এবং এই শুরুটাতে সে যেমন হাওয়া থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে, ভাইরাসটা আমাদের নাকে এসে নাকের ভেতরে পড়লো, সেখানে তার একটা অ্যাটাচমেন্ট হয় আমাদের
নাকের ভেতরকার কোষগুলিতে, সেখান থেকে সেই কোষের মধ্যে গিয়ে বংশবৃদ্ধি করে, আরও ভাইরাস তৈরি করে, সেখান থেকে বেরিয়ে এসে আরও কোষকে আক্রান্ত করে, করতে করতে শ্বাসনলী এবং কোনো কোনো ক্ষেত্রে ফুসফুসের একেবারে ভেতর পর্যন্ত চলে যেতে পারে। এই যে ভাইরাস, এটি আমি বললাম যে এটা নতুন নয়। এই ভাইরাসটি প্রথম নামকরণ করা হয় এবং এটা যে একটা নতুন আলাদা ভাইরাস সেটা 2001 সালে নেদারল্যান্ডস থেকে আবিষ্কৃত হয়। কিন্তু আমাদের মানুষের মধ্যে রক্তের নমুনা পরীক্ষা করে যেটা গবেষণার মাধ্যমে বোঝা গেছে যে এই ভাইরাস তার অনেক আগের থেকেই পৃথিবীতে আছে। তখন জানা ছিল না কি ভাইরাস, কিন্তু 2001 সালে সেটা চিহ্নিত হয়, সেটা আলাদা বলে চিহ্নিত হয়। তা নাহলে অসুখটা ছিল এবং প্রায় 50 বছর ধরেই আছে। এই ভাইরাসটি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন সময়, বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জায়গায় ছোট ছোট এপিডেমিক বা আউটব্রেক সৃষ্টি করেছে, তার রেকর্ড রয়েছে। সে আমেরিকা হোক, ইউরোপ হোক, অস্ট্রেলিয়া হোক, এশিয়া হোক, আফ্রিকা হোক, বিভিন্ন জায়গায়, এবং ভারতবর্ষ ব্যতিক্রম নয়। আমরা এই ভাইরাস প্রায় তো দেখি। আজকে চীনে এরকম একটা, সেই রকমই একটা আউটব্রেক চীনে হয়েছে। সেই চীন দেশে যেহেতু সেটা হয়েছে, তাই নিয়ে সবাই খুব মাতামাতি করছে, সবাই ভয় পাচ্ছে। এই বুঝি কোনো মানুষের সৃষ্টি নতুন ভাইরাস এলো? তা নয়। এখানে আপনাদের আশ্বস্ত করি, এটা তা নয়। নয় বলতে আমাদের যতটুকু জ্ঞান হয়েছে এখনকার এই পরিস্থিতির ওপরে নজর রেখে, যেটা যদি ওরা যেটা বলছে এটা যদি মেটানিউমো ভাইরাস হয়ে থাকে, তাহলে এতক্ষণ যা ব্যাখ্যা করলাম সেই ভাইরাসটি হয়েছে এবং এটা হবে। আগে মিডিয়া এত প্রকট ছিল না। তখন আমরা 2001 সালে কোথায় ছিল এই মিডিয়া, কোথায় ছিল যে আমরা ইলেকট্রনিক মিডিয়া, কোথায় ছিল যে খবর সঙ্গে সঙ্গে প্রচার হওয়া এইসব অসুখ নিয়ে? এগুলো তো ছিল না, আমরা সেগুলো পরে জেনেছি। HMPVর উপসর্গগুলো কি কি? এর রোগের লক্ষণ যদি বলতে হয়, তাহলে আগে আমি বলেছি আপনাদেরকে, যেটা নাক মুখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে এবং মূলত এটা শ্বাসনলী, শ্বাসযন্ত্র এটাকেই আঘাত করে, সংক্রমণ করে। এই সংক্রমণটা রোগে, সংক্রমণ মানে কি, যে ইনফেকশন যাকে বলে, তার মানে ভাইরাসটি আমাদের শরীরে ঢোকা। এই ঢোকা থেকে সঙ্গে সঙ্গে তো আর রোগের লক্ষণ প্রকাশ পায় না, কিছুদিন সময় লাগে। কারণ একটা দুটো ভাইরাস গেলে তো আমাদের কিছুই হবে না, তা দিয়ে একটা দুটো কোষ আমাদের নষ্ট হয়, তাতে কি এসে যায়? কিছু হয় না। এটা যখন লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস সৃষ্টি হয়, তখন আমাদের শরীরে অনেক কোষ নষ্ট হতে থাকে, তাতে আমাদের সেই অনুভূতিটা হয়, সেই লক্ষণগুলি দেখা যায়, যেটা রোগের লক্ষণ বলে বলা হয় বা উপসর্গ হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। সেটা হতে মোটামুটি 3 থেকে 6 দিন সময় লাগে। তার মানে কোনো ব্যক্তির কাছ থেকে আমি যদি ভাইরাসটা পাই, তারপরে আমারও হাঁচি কাশি হতে আরও 3 থেকে 6 দিন সময় লাগবে। তো সেটা নিয়ে বেশি এটা একাডেমিক ইন্টারেস্টে বললাম আপনাদেরকে, এটা নিয়ে বেশি, কারণ এটা আপনারা কী করে বুঝবেন? সেই ইনকিউবেশন পিরিয়ড আপনি জানবেন কি করে? দরকার নেই। হ্যাঁ, বড়জোর আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি ওই তো 4 দিন আগে ওই বিয়েবাড়িটায় গিয়েছিলাম, ওখানে আমার সামনে যে লোকটি ছিল সে হাঁচছিল বা খাসছিল, ওর থেকেই নিশ্চয়ই হয়েছে। এইটুকুর বেশি তো আর কিছু নেই, আমার তো কিছু করারও নেই। কি করার আছে সেটা পরবর্তীকালে, আপনার থেকে যাতে অন্যদের মধ্যে না ছড়ায় সেইখানেই আপনার করণীয় আছে। এবার হচ্ছে যে রোগের লক্ষণটা কি হয়। আমি আগেই বলেছি যে হাঁচি, কাশি, সর্দি, জ্বর, গায়ে হাতে ব্যথা, মাথা ব্যথা, এই হচ্ছে উপসর্গ। তাই এই উপসর্গ আরও অনেক কিছুতে হয়ে থাকে, যেমন কোভিডেও হয়ে থাকে, যেমন ইনফ্লুয়েঞ্জাতে হয়ে থাকে, অ্যাডিনো ভাইরাসে হয়ে থাকে, যে কোনো ব্যাকটেরিয়াল গলায় সোর থ্রোট হলো, গলাতে ইনফেকশন হলো, টনসিল হলো, তাতেও হয়ে থাকে। তাহলে আমি যদি উপসর্গ সব এক হয়ে থাকে, তাহলে আমি চিনব কি করে কোন মানুষটার মধ্যে এটা হয়েছে? না,
রোগের লক্ষণ বা উপসর্গ দেখে চেনার কোনো উপায় নেই। কাদের HMPV-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? কাদের মধ্যে অসুখটা বেশি হয়? অসুখটা ধরো মূলত এরা বাচ্চাদের, বিশেষ করে ছোট বাচ্চা 1 বছরের কম বয়স বা বছর 5 বয়স পর্যন্ত, আর হচ্ছে বুড়োদের, বয়স্ক মানুষদের, মানে 60-65 বছরের ঊর্ধ্বে যারা, তাদের মধ্যে রোগটার উপসর্গগুলি একটু বেশি দেখা দেয়। এই উপসর্গগুলি বেশি দেখা দেওয়া আর সেখান থেকে কোনো প্রাণঘাতী কোনো ক্ষতি হওয়া, তার মধ্যে অনেকটা তফাৎ আছে। এখানে বলে রাখা ভালো, এই ভাইরাস যেমন বললাম ইনকিউবেশন পিরিয়ড, তারপরে লক্ষণ যখন প্রকাশ পেল, এমনি 5 থেকে 7 দিনের মধ্যে অসুখটা সেরে যায়। ভাইরাসগুলো আমাদের শরীরের ইমিউনিটি যা তৈরি হয় ভাইরাসের ইনফেকশনের মাধ্যমে, সেটা তাকে নষ্ট করে দেয়। সুতরাং বিনা ওষুধে বলতে ভাইরাসকে মারার যে বিশেষ অ্যান্টিভাইরাল ড্রাগ, যেমন ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিবায়োটিক আছে, তেমনি অ্যান্টিভাইরাল ড্রাগের মানে অবর্তমানেও আমাদের কোনো ক্ষতি হয় না। আর অবর্তমানে বলার কি আছে, ওষুধ তো নেই, এই ভাইরাসকে মারার ওষুধ এখনো পর্যন্ত তৈরি হয়নি। সেটা বলতে পারেন কিছুটা আমাদের সেই তাগিদই অনুভব করা হয়নি। খুব একটা তাড়াহুড়ো নেই। 50 বছর ধরে, 100 বছর ধরে ভাইরাসটা আছে পৃথিবীতে, অসুখ হচ্ছে 50 বছর ধরে মানুষের মধ্যে। 2001 সাল থেকে এখন 25 সাল হয়ে গেল, 25 বছর ধরে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে এটা আউটব্রেক, এপিডেমিক করছে, মহামারী হচ্ছে, অথচ তার ওষুধ নেই, আমাদের তাগিদ নেই কেন? এটাই তো মূল প্রশ্ন। তার কারণ হচ্ছে এর থেকে মারা খুব কেউ যায় না, বা জটিলতারও খুব একটা দেখা যায় না। সেই কারণেই এটা নিয়ে রিসার্চ হচ্ছে, ওষুধ বার করার চেষ্টা হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, ভ্যাকসিন তৈরি করার চেষ্টা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোনোটাই নেই। সেদিক থেকে একটা ভালো যে এটা 5-7 দিনের মধ্যে এমনিই সেরে যায়। কিন্তু যদি কোনো বাচ্চার ফুসফুসের কোনো সংক্রমণ, অন্য কোনো সংক্রমণ হয়ে থাকে, বা তার অ্যাজমা থাকে, বা বয়স্ক মানুষদের এরকম কোনো লাংসের ইনফেকশন থাকে, বা অ্যাজমা থাকে, সিওপিডি থাকে, ইত্যাদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই বোঝার ওপর শাকের আটির মতো, এক তো অ্যাজমা, সিওপিডি, তার যে উপসর্গ, তার যে ক্ষতিকারক দিক আছে, তার উপরে এই ভাইরাসের ক্ষতির দিকটা যদি আমরা যোগ করি, তখন কি হয়, উপসর্গটা অনেক বেশি হওয়ার ফলে রোগী অনেক বেশি কষ্ট পায়। কোনো কোনো সময় সেটা কিন্তু লাইফ থ্রেটেনিং পর্যায়ে চলে যায়। এইসব পেশেন্টদের, এইসব রোগীদের কিন্তু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা দরকার। আদারওয়াইজ এমনি বেশিরভাগ ক্ষেত্রে, তা যদি শতকরা জিজ্ঞেস করেন, আমি বলবো প্রায় 98% এই ইনফেকশনের মানুষ এমনিই বাড়িতে ভালো হয়ে যায়। যদি চীনে হয়ে থাকে, আমাদের দেশে আছে, আমাদের দেশে চীন থেকে এখন এলেও এটা হয় না। আর তাছাড়া আসবে কি, এই তো যতগুলো এখন খবর পাচ্ছি আমরা ভারতবর্ষে যেসব জায়গায় হয়েছে, সেসব রোগীদের মধ্যে কোথাও বিদেশে যাওয়ার কোনো ইতিহাস নেই। তার মানে এখানে হয়েছে। আমি তো বলছি যে আমরা কলকাতা শহরেই গত কয়েক বছর ধরে, যখন থেকে এই টেস্টটা কলকাতায় উপলব্ধ হয়েছে, এই টেস্টের মাধ্যমে আমরা প্রায় দেখি যে মেটানিউমো ভাইরাস হচ্ছে, সর্দি কাশি রোগীদের মধ্যে এটা পাওয়া যায়। সুতরাং এই ব্যাপারটা পরিষ্কার করে আমি আরবার রিপিট করতে চাই যে এতে মৃত্যুর হার প্র্যাকটিক্যালি নেই বললেই চলে। শুধুমাত্র একেবারে বাচ্চা আর বড়দের মধ্যে, যাদের মধ্যে বিশেষ করে কোমরবিডিটিস আছে অন্যান্য, তাদের ছাড়া অন্যদের মধ্যে হয় না। হ্যাঁ, তবে বাড়িতে একজনের হলে আরও 4-5 জনকে ছড়াতে পারে, বা বাচ্চা ওই সর্দি কাশি নিয়ে স্কুলে গেলে, বা বড়রা অফিসে গেলে, কলেজে গেলে, স্কুলে গেলে, তাদের থেকে অন্যদের মধ্যে ছড়াবে। ওই কষ্টটুকু, হাঁচি, কাশি, সর্দি, শ্বাসকষ্ট, এগুলো হতে পারে। আক্রান্ত রোগীর চিকিৎসা কি? আক্রান্ত রোগী চিকিৎসা কিভাবে করব? তাহলে আমি আগে অলরেডি বলে দিয়েছি যে সম্পূর্ণ উপসর্গ ভিত্তিক চিকিৎসা, এর কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ নেই,
তাই উপসর্গ ভিত্তিক চিকিৎসা। তাহলে আপনারা কি করবেন? প্রশ্ন উঠছে, আপনারা বুঝবেন কি করে? বাড়িতে আপনার মেটানিউমো হয়েছে বলে বোঝার দরকার নেই। আপনাদের বোঝার দরকার সর্দি কাশি হয়েছে কিনা। সর্দি কাশি, গলা ব্যথা, জ্বর হচ্ছে, ঠিক আছে, ডাক্তার দেখাবেন। ডাক্তারবাবু ঠিক করবেন কি ওষুধ দেবেন, কতদিন সেই ওষুধ দেবেন, কোন পরীক্ষা করাবেন, সে ওইখানে লোকালি করাবেন কি রেফার করে করাবেন, সেগুলো তিনি বুঝবেন। এই দায়িত্ব ডাক্তারবাবুর উপরে ছেড়ে দিন, এটা আপনারা নিতে যাবেন না। আর এমনিতেও খুব একটা ভয় নেই। এতদিন ধরে ওই মেটানিউমো ভাইরাস নিয়ে আমরা ঘর করছি, আমাদের মধ্যে হার্ড ইমিউনিটি তো রয়েছে। সমস্যাটা এখানে যে আমাদের শাস্ত্রে বলা হয়ে থাকে যে এতদিন ধরে মানুষের সমাজে থাকা সত্ত্বেও একটা মানুষের মেটানিউমো ভাইরাসের দ্বারা ইনফেকশন বা এই যে উপসর্গ বললাম, এই জ্বর জারি সর্দি কাশি বারবার হতে পারে। তার মানে হচ্ছে যে এই যে ইমিউনিটিটা দেয় সেটা খুব স্ট্রং বা দীর্ঘস্থায়ী নয়। ওষুধ কি লাগবে? কষ্ট কমানোর ওষুধ, উপসর্গ ভিত্তিক ওষুধ, একটু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ, জ্বরের জন্য, ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ, কাশির ওষুধ, এসব ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, এমনি সেরে যায়। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবারে আমরা তাহলে হাসপাতালে কি চিকিৎসা করব? হাসপাতালে এরকম রোগী যদি ভর্তি হয় তাহলে আপনারা প্রশ্ন করবেন যে আপনারা চিকিৎসা, আমরা তো বাড়িতে আপনি বলে দিলেন একটু অ্যালার্জির ওষুধ, হাঁচি কাশির ওষুধ, জ্বরের ওষুধ দিয়ে দিলেন, আর ডাক্তারবাবুরা হাসপাতালে ভর্তি হলে কি করবেন? হ্যাঁ, সেখানেও অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়, এমনকি পেশেন্টকে ভেন্টিলেটরে পর্যন্ত যেতে পারে। সেটা ওই বিশেষ বিশেষ ধরনের মানুষের মধ্যে এর সম্ভাবনা থাকে, সবাইকার নয়, একেবারেই নয়, শুধুমাত্র ওই বিশেষ বিশেষ এর মধ্যে। যদি তার অন্য কোনো সংক্রমণ একসঙ্গে থাকে বা তার ফুসফুসের আগে থেকে কোনো অসুখ থেকে থাকে। কি পরীক্ষা করলে বোঝা যাবে রোগী এইচএমপিভিতে আক্রান্ত? আমি এতক্ষণ আপনাদের অনেক কিছুই বলেছি, কিন্তু এও বলেছি যে এর পরীক্ষা আছে, কিন্তু খুব ব্যয় সাপেক্ষ। তবে পরীক্ষাটার নাম বলে দিই। এর কোনো, এখানে যা কলকাতা শহরে আমাদের বা আমাদের দেশে যা আছে, যে রেগুলার যেসব ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা হয়, সেখানে রক্তের মাধ্যমে নয়, এটা নাক এবং গলার লালার মাধ্যমে তার পরীক্ষা, যেমন কোভিডে পরীক্ষা করা হতো, সেই ওই নেজোফিরিঞ্জিয়াল সোয়াব বা কফ, এই দুটোর যে কোনো একটা দিয়ে পরীক্ষা করে এটা পাওয়া যায়। এবং এই টেস্টের সঙ্গে শুধুমাত্র এই যে টেস্টটা করা হয়, সেখানে শুধুমাত্র মেটানিউমো ভাইরাস ধরা পড়ে তা নয়, এতে আরও অনেক ভাইরাস, অনেক ব্যাকটেরিয়া একসঙ্গে মিলে যাকে বলে একটা প্যানেল, এই প্যানেল অফ টেস্ট ইত্যাদি করা হয়। সেই কারণে এর দামটা, খরচটা অনেক বেশি। চেষ্টা হচ্ছে যে শুধুমাত্র এককভাবে মেটানিউমো ভাইরাসের টেস্ট যদি করা হয় তাহলে খরচটা ডেফিনেটলি কমবে। তো এইভাবে করা হয়। তাহলে আপনারা প্রশ্ন আসছে যে আপনার বাড়িতে যখন সর্দি কাশি হচ্ছে তাহলে কি আমরা এই টেস্টটা করাবো? কেন করাবেন? প্রত্যেকের করানোর দরকার নেই। ওই যে বললাম, ডাক্তারবাবুর হাতে ছেড়ে দেবেন, উনি যদি মনে করেন করানো, সে করাবেন। তা না হলে কিচ্ছু করার দরকার নেই, চিকিৎসা ডাক্তারবাবু যেমন দেবেন সেইটা করুন। করোনা, ইনফ্লুয়েঞ্জার তুলনায় এইচএমপিভির ভয়াবহতা। তাহলে কোভিডের সঙ্গে তুলনা করতে গেলে আকাশ পাতাল তফাৎ আছে। প্রথম তফাৎ হচ্ছে কোভিড একটি একেবারে নতুন ভাইরাস। সে তখন খুব চঞ্চল, নিজে প্রতি মুহূর্তে নিজেকে পরিবর্তন করছে, বেঁচে থাকার জন্য স্ট্রাগল করছে। সে মানুষ মরে যাচ্ছে, যেটা সে চায়নি, কিন্তু ভাইরাসটা চায়নি, কিন্তু কি করবে, তার তো তখন সেই অস্থিরতা রয়েছে, মানুষ মারা গেছে। কিন্তু মেটানিউমো ভাইরাস অনেক দিন ধরে আছে পৃথিবীতে। আমি একটু বললাম আপনাদেরকে যে আমরা জ্ঞানত, মানে পরীক্ষার মাধ্যমে যেটা দেখছি, অন্তত 50 বছর ধরে মানুষের শরীরে এটা রয়েছে, রোগ সৃষ্টি করেছে। তার আগে তো ধীরে 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 সেটা এসেছে মনুষ্য সমাজে। সেই কারণেই এটা এতদিনে কি হয়েছে না, ওই মেটানিউমো ভাইরাস মানুষের সঙ্গে একটা সমঝোতায় এসে গেছে এবং ও নিজে একটা ব্যালেন্স করে নিয়েছে। তার ফল হচ্ছে কি না, উপসর্গ তেমন কিছু মারাত্মক নয়,
কারণ ভাইরাস চাইবে না মানুষটা মরে যাক আর আপনি তাকে নিয়ে পুড়িয়ে দিন, পুড়িয়ে দিলে তো সে ভাইরাসও মরে গেল। সুতরাং সেটা কোনো ভাইরাস বা কোনো জীবাণু সেটা চায় না। যারা পরের উপরে নির্ভরশীল তারা কিন্তু চাইবে না সেই তার হোস্টকে মেরে ফেলতে। এই জিনিসটা আসতে সময় লাগে, এবং সেক্ষেত্রে আমরা দেখছি মেটানিউমো ভাইরাস যেহেতু অনেক দিন ধরে আছে, সুতরাং একটা বিরাট তফাৎ আছে। ঠিক সেই একই কারণে কত দ্রুত ছড়ায় যদি আমরা বলতে চাই, ছড়ানোর পদ্ধতি কিন্তু একই। কোভিডে যেভাবে ছড়িয়েছিল যা দেখেছেন এখানেও তাই, কিন্তু দ্রুততা যদি দেখতে হয় তাহলে হয়তো কোভিডের মতো অত দ্রুত নয়। এইটা বড় জোর ছোট ছোট আউটব্রেক বা ছোট ছোট এপিডেমিক এক একটা জায়গায় করতে পারে, কিন্তু প্যান্ডেমিক করার মতো আজ পর্যন্ত মেটানিউমো ভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি, আর হবে বলে মনেও হয় না। সুতরাং সে নিয়ে চিন্তা করবেন না। এবার আমরা যাই যে আর কি তুলনা করব আমরা। আর তুলনা তো অন্যান্য ভাইরাসের সঙ্গে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস একই রকম হয়, কিন্তু ফরচুনেটলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ওষুধ আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ভ্যাকসিন আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কিন্তু যে উপসর্গ বলো বা মানুষের শারীরিক ক্ষতি যেটা করে সেটা কিন্তু মেটানিউমো ভাইরাসের চেয়ে অনেক বেশি। যেমন সোয়াইন ফ্লুতে মানুষ মারা যায়, কিন্তু মেটানিউমো ভাইরাসে খুব কম মানুষ মারা যায়। এমনি মানুষ নর্মাল যারা তারা কিন্তু তেমন কিছু হয় না। আক্রান্ত রোগীর আশপাশের মানুষজনের কি করণীয়? আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আপনাদের বাড়িতে সর্দি কাশি হাঁচি জ্বর হয়েছে, মেটানিউমো হতে পারে, তার সেখানে রাইনো ভাইরাস থাকতে পারে, সেখানে অ্যাডিনো ভাইরাস থাকতে পারে, যে কোনো ভাইরাসই থাকুক না কেন, এগুলো ছড়িয়ে পড়ার পদ্ধতি যেহেতু এক, সেই জন্য আপনার কোন ভাইরাস আছে সেটা না জানলেও আপনার কর্তব্য হচ্ছে, ধরে নেওয়া যাক খুব খারাপ ভাইরাসই আছে, তাহলে সেটা যাতে ছড়িয়ে না পড়ে অন্যের মধ্যে সেইটা আপনাদের দেখা দরকার। তাহলে আমরা কি করব, যে যার অসুখ হয়েছে তাকে শুধু মাস্ক পরে রাখলে হবে না, বাড়িতে অন্যরাও মাস্ক পরে থাকা বাঞ্ছনীয়, 1 নম্বর। 2 নম্বর, তাকে আলাদা ঘরে রেখে দিন। 3 নম্বর, সে যদি স্কুলে যেতে থাকে তাহলে স্কুলে পাঠাবেন না যতক্ষণ না সে ভালো হচ্ছে। বড়রা হলে বাড়িতে বিশ্রাম নিন, চিকিৎসা করুন, সেরে যাবেন, অফিস যাবেন না। খাওয়া দাওয়া নর্মাল, জল নর্মাল, আর কিচ্ছু না। আর বাকি ওষুধ বা ডাক্তারবাবু যেমন বলবেন সেটা করবেন। যদি বেরোলেন আপনারা, যদি হাঁচতে হবে কাশতে হবে, পকেটে রুমাল রাখবেন, রুমাল বার করে নাকে মুখে দিয়ে দেবেন। যদি মাস্ক থাকে ভালো, মাস্কের ওপরেও রুমাল দিয়ে কেশে নেবেন। আর যদি কিছুই না থাকে অন্তত খোলা হাতটা চাপা দিয়ে দেবেন। হ্যাঁ, এই হাতটা কিন্তু সাবান দিয়ে ভালো করে ধুয়ে রাখবেন তারপরে, তা না হলে আপনার ওই হাতে আপনারই লালা যেটাতে ভাইরাস থাকার সম্ভাবনা রয়েছে, সেই হাত দিয়ে আপনি অন্য জায়গায় যেখানে যেখানে হাত দেবেন ভাইরাস ছড়াবে। সেই জন্য বি কেয়ারফুল। এগুলোকে বলে কাফ এটিকেট। তার মানে এই যে আমাদের আচার ব্যবহার, সর্দি কাশি ছড়িয়ে যাওয়া থেকে আটকানোর জন্য যে আচার ব্যবহার, তার মধ্যে এই জিনিসগুলো পড়ে। এগুলো আপনারা করুন, তাহলে আপনার যে যাদের এই সর্দি কাশি অসুখ, যদি সেটা মেটানিউমো হয়ে থাকে তাহলে সেটা ছড়ানো থেকে আপনারা আটকাতে পারবেন, এবং এটা আমাদের সবাইকার একটা বড় সামাজিক দায়িত্ব।